রাধে। তো আজকে আবার আমি এসেছি তোমাদেরকে একটা ছোট্ট টপিক নিয়ে, এবিটির সলিউশনস। তো আজকে আমরা করব তড়িৎ ক্ষেত্র, মানে ইউনিট ওয়ানের সলিউশনটা আমরা করব। অলরেডি আমি অপটিক্সের দুটো সেকশনের সলিউশন দিয়েছি ছোট ছোট করে, অলমোস্ট 5 থেকে 6টা পেজ আমরা কভার করে ফেলেছি। তো এরপর আজকে আমরা কি করব না, ইউনিট ওয়ানের 5টা মতো পেজ করার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সবার যে প্রিপারেশনটা খুব খুব সুন্দর করে চলছে এবং তোমরা টেস্ট পেপারটাও খুব সুন্দর করে করছো। তো আজকে ইউনিট ওয়ানের কিছু পেজ আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবার কাছে আশা করছি এবিটি টেস্ট পেপার আছে। তো সবাই কি করবে, ওর পেজগুলো ওপেন করবে, এক একটা পেজ করে। প্রশ্নগুলো কি কি হয় আমি বলে দিচ্ছি, কোন সেকশনে আছে তোমরা দেখবে এবং আমরা একটু একটু করে সলিউশনস করব। কোনটা কোথা থেকে পাবো, কার উত্তর কি হবে, সেটা আমরা সলিউশনস করছি। ওকে, চলে যাচ্ছি একদম। আজকে চলে যাচ্ছি ফার্স্ট পেজ। ফার্স্ট পেজ আছে কি না, SC1 যে পেজটা হচ্ছে, দেখো এই ইউনিট 1 থেকে কিন্তু আমাদের কত নাম্বার আছে, 8 নাম্বার আছে। ইউনিট 1 থেকে কত নাম্বার আছে, 8 নাম্বার। ইউনিট 1, হ্যাঁ, এখান থেকে কত নাম্বার আছে না, এখান থেকে মার্কস আছে 8 মার্কস। হ্যাঁ, ইউনিট 1 থেকে কত নাম্বার আছে, 8 নাম্বার আছে। এটা আমাদের করতে হবে। কি কি প্রশ্ন পড়ছে এখানে, MCQ কটা পড়ছে, 2 into 1 দুটো পড়ছে। আচ্ছা, এরপর আছে কি SAQ। SAQ কটা পড়ছে, 2 into 3, তাহলে কত হচ্ছে এটা 6। তাহলে 6 2 8 নাম্বার বোঝে গেল। তাহলে লং কোশ্চেন সেই হিসেবে 3 নম্বরের দুটো প্রশ্ন পড়বে, আর MCQ 2 নম্বর 1 নম্বরের দুটো প্রশ্ন পড়ছে। এখান থেকে করলে কি হচ্ছে না, আমার এটা কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এর প্রশ্ন চলে যাব। ফার্স্ট পেজ কি হচ্ছে না, SC1। SC1 এর MCQটা তোমরা, আমি বলেছি অলরেডি যে MCQটা আমি আলাদা পেজে করব, একটা আলাদা করে সব MCQ একটা আলোচনা করে দেব। আজকে আমরা কি 3 নম্বরের সেকশনটা দেখছি। 3 নম্বরের সেকশনটা একদম, এটা কি 3 নম্বরের যে প্রশ্ন আছে, এটা হচ্ছে কত গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ সি। হ্যাঁ, এটা কি বলছে না, গ্রুপ সি। গ্রুপ সির একেবারে 8 দাগের প্রশ্ন। হ্যাঁ, এই 8 দাগের প্রশ্ন থেকে এই ইউনিট 1-এর যে প্রশ্নটা, এটা এখান থেকে শুরু হয়েছে। ওকে, প্রথম প্রশ্ন দেখো এবার। SC মানে পেজটা হচ্ছে 1, মানে সেই হিসেবে SC2 পেজ হচ্ছে। SC2 পেজে তোমরা কোনটা দেখছো, SC2 পেজটাতে তোমরা দেখছো কোনটা না, 8 দাগের। 8 দাগের প্রশ্ন কি বলছে, 8 দাগের প্রশ্ন বলছে সুষমভাবে আহিত একটি গোলীয় খোলকের তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। সুষমভাবে আহিত একটা কি করতে হবে, গোলীয় খোলকের জন্য। গোলীয় খোলকটা কেমন হচ্ছে না, এরকম একটা গোলীয় খোলক। হ্যাঁ, এটা ধরো রেডিয়াস আর। বলছে একে মনে করা হলো এটা কিউ আধান দেওয়া হয়েছে, প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। এর জন্য কি করতে হবে না, তড়িৎ ক্ষেত্রের মানটা নির্ণয় করতে হবে। কিরকম না, এর ভেতরের বিন্দুতে বের করতে হবে এবং খোলকের বাইরের বিন্দুতে বের করতে হবে। হয়েছে, তাহলে ভেতরের বিন্দুতে কি হবে দেখো। তাহলে আমি যদি বাইরের আগে বিন্দুটা ধরি, আগে বাইরের বিন্দুটা মনে করা হলো এইখান থেকে আমাকে এইরকম একটা বিন্দু পি বিন্দুতে বের করতে হবে। দূরত্ব কত ধরলাম আর, তাহলে এই আর বিন্দুকে কেন্দ্র, সরি হ্যাঁ, এইটাকে ব্যাসার্ধ ধরে, হ্যাঁ আর কে ব্যাসার্ধ ধরে একটা কি করলাম, গাউসীয় তল কল্পনা করলাম। কি বললাম, যে আর কে ব্যাসার্ধ ধরে একটা গাউসীয় তল কল্পনা করলাম। তাহলে সেই গাউসীয় তল কল্পনা করলে এই তলের মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে, ফাই ইকুয়ালস টু কত, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। হলো। তাহলে আমরা কি জানি, গাউসের উপপাদ্য অনুযায়ী যেই ফ্লাক্সটা ওই বদ্ধ তল দ্বারা যে আধানটা পরিবেষ্টিত রয়েছে, সেই আধানের 1/ε0 হচ্ছে। তাহলে লিখতে পারি Q/ε0। হলো। তাহলে এবার করব আমি কি, মনে করলাম এইখানে একটা ছোট্ট তল নেওয়া হলো। তাহলে এদিকে যদি আমি ড্র করি, দেখো এই দিক বরাবর আর ক্যাপ হচ্ছে, এই তলের লম্ব ভেক্টর কোন দিকে হচ্ছে, এই একই দিকে হচ্ছে। তাহলে আর ক্যাপ এবং এন ক্যাপের মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, 0 ডিগ্রি। ওকে, এবার এটাকে আমি ভাঙছি, দেখো ই ডিএস কস কত ডিগ্রি, 0 ডিগ্রি সমান Q/ε0। ওকে, তাহলে ই বেরিয়ে গেল, এখানে ই বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু Q/ε0 হলো।
এবারে বলো এই ডিএস ইন্টিগ্রেশনটা মানে এই ক্ষুদ্র ক্ষেত্রটা বাড়তে বাড়তে কতটা হতে পারে? এই যে স্ফিয়ারটা আমি ইউজ করছি, এই স্ফিয়ারটার মোট ক্ষেত্রফল 4πr² হতে পারে। তাহলে আমি এখানে বসাবো 4πr² ইকুয়ালস টু Q/ε0। তাহলে কত হচ্ছে? E ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু Q/r²। এটাই কি হচ্ছে? বাইরের যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মানটা। যে এরপরে বলছে কি এটা বাইরের বিন্দুতে, হ্যাঁ এটা বাইরের বিন্দু। এবার কি বলছে? বাইরের বিন্দুর পরে বলছে ভেতরের কোনো একটা বিন্দুতে। ভেতরের বিন্দুটা এখানেই করে দিচ্ছি আমি, হ্যাঁ ভেতরে কোনো একটা বিন্দুতে কি করে করব না, একই রকম হবে। তাহলে গোলকটা ছিল এরকম, তার ব্যাসার্ধ ছিল আর এইখানে এক্স দূরত্বে একটা গোলক কল্পনা করা হলো, এখানে পি বিন্দু এক্স দূরত্ব। তাহলে একই রকম ভাবে করব কি ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়ালস টু Q/ε0। এবার দেখো কিউ প্রাইম করলাম, কারণ টোটালটাতে যে আধানটা ছিল ভেতরের যে সেকশনটা ওদের তো আধান সমান হবে না। এবার এটাকে আমি দেখো করছি কীরকম করে, যে গাউসের উপপাদ্য পড়ার আগে আমরা একটা ছোট্ট সেকশন পড়ে নিয়েছি যে অ্যাকচুয়ালি আধান কোথায় থাকে না, আধান থাকে পরিবাহীর পৃষ্ঠে থাকে। কোথায় থাকে না, পরিবাহী পৃষ্ঠে আধানটা থাকছে। তাই জন্য কি হচ্ছে না এখানে কিউ প্রাইমটা জিরো হয়ে, ভেতরে তো আধান নেই বাবা, 0 ইন্টু 1/ε0। তাহলে কত হচ্ছে? 0। তাহলে ই সমান কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে কি পেলে? যে কোনো পরিবাহী গোলকের জন্য তুমি যদি ক্যালকুলেশনস করো তাহলে তড়িৎ ক্ষেত্রটা বাইরে এক্সিস্ট করছে কিন্তু ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। ওকে, এবার কি বলছে? গোলকটির কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য গ্রাফের সাহায্যে দেখো। কেন্দ্র তো শূন্য হচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হচ্ছে দেখো। এটা যদি রেডিয়াস হয় এক্ষেত্রে তো কোনো তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে এইখান থেকে তড়িৎ ক্ষেত্রটা এরকম করে ভ্যারি করছে। এদিকে ডিস্টেন্স, এদিকে হচ্ছে ই ক্ষেত্র প্রাবল্য। একটা সারফেসে একটা ক্ষেত্র প্রাবল্য ম্যাক্সিমাম হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে দূরত্ব যত বাড়ছে ক্ষেত্র প্রাবল্যটা আস্তে আস্তে বাড়ছে। এদের যেহেতু 0 হচ্ছে এদিকের জন্য আমি আঁকলাম না। এটা কি হচ্ছে? এরকম করে স্ট্রেট লাইন হবে, 0 দূরত্ব বাড়ছে কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু এক্ষেত্রে একটুকুনো নেই। তাহলে এইটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে বাইরের বিন্দুতে আর এটা হচ্ছে কি ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে গোলকটির, এটা হলো দেখাও সমবিভব দল কাকে বলে। আচ্ছা পরের প্রশ্ন করছে অথবা সেকশনে, সমবিভব দল কাকে বলে? কাকে বলে দেখো, প্রশ্নটার মধ্যেই উত্তর লুকিয়েছে। সমবিভব দল মানে যে দলের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবের মানটা সমান, সেই বিন্দুটাকে কি বলা হচ্ছে না, সমবিভব দল। তাহলে সমবিভব দল কাকে বলা হচ্ছে না, তড়িৎ ক্ষেত্রের যে তলে বা তড়িৎ বিভব যখন আমরা পরিমাপ করছি যে তল বরাবর তড়িৎ বিভবের মানটা সর্বত্র সমান হচ্ছে, সেই তলটার নাম দেওয়া হয়েছে সমবিভব তল। এরপর বলছে দুটো বিন্দু আধান -Q ও +Q যথাক্রমে স্থানাঙ্ক দেওয়া আছে, বসানো আছে। তাহলে মনে করলাম এটা কি অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা -Z, আমি জেড প্রাইম করে দিচ্ছি এদিকে, হ্যাঁ এটাকে জেড প্রাইম করছি। এটিকে ধরে নিচ্ছি আমি এক্স অক্ষ, হ্যাঁ ওয়াই অক্ষটা আমি আঁকলাম না। বলছে কি একটা -Q আধান কোথায় বসেছে, 0,0, a বিন্দুতে। তাহলে এইখানে হচ্ছে একটা বিন্দু নিলাম 0,0, a। কেন বললাম না, জেড অক্ষের ওপর x, y, সকলে 0। আর একটা এখানে কি আধান বসে আছে, +Q আধান বসে আছে। -Q আধানটা কোথায় বসে আছে, 0,0, -a। তাহলে একই রকম ভাবে এখানে বসেছে 0,0, -a বিন্দুতে কে বসে আছে, -Q আধানটা বসে আছে। দেখো তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, a -a ইকুয়ালস টু কত, 2a। তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে না, 2a ডিস্টেন্স হচ্ছে। ওকে, এবার বলছে কি না 0,0, বিন্দুতে বিভবের মান বের করতে বলছে। কিরকম ব্যাপারটা হচ্ছে, এইখানে একটা বিন্দু 0,0, বিন্দুতে কি করতে বলছে না, বিভবের মানটা বের করতে বলছে। দেখো এই সেকশনটা কিন্তু তোমরা জানো, এই সেকশনটা কিন্তু তোমরা জানো কি না, কোনো একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের কোনো বিন্দুতে কি করে তড়িৎ বিভব বের করতে হয়, এটা কমপ্লিটলি সেই থিওরিটা। আমি এটাকে ভেঙে দিলাম
যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তুমি এটা জাস্ট বই থেকে ক্যালকুলেশন করে নিতে পারবে। তাহলে কি 0, তুমি এমনি ভাবো মাইনাস এ এ, তাহলে দুটো বিন্দু আধান ছিল, দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্ব সেখানে আমরা 2l ধরে করেছিলাম। সেখান থেকে কি এটাকে এ বিন্দু ধরে নাও, এটাকে বি বিন্দু ধরে নাও, এটাকে পি বিন্দু ধরে নাও। একবার এখান থেকে এখানে দূরত্ব, আরেকবার এখান থেকে এখানের দূরত্ব। তাহলে এখান থেকে এখানে দূরত্ব, এটা জেড হচ্ছে, এ বাদ এটা জেড মাইনাস এ হবে। এখান থেকে দেখো এতটা জেড, এদিকে এ হচ্ছে, তাহলে জেড প্লাস এ। তাহলে বিপি হলো কত, জেড মাইনাস এ, আর এপি হলো কত, জেড প্লাস এ। তাহলে এই দূরত্ব ক্যালকুলেশন করা হয়ে গেছে। এবার তুমি মান বসিয়ে দিবে, দুটোর ক্ষেত্রে বিভবের মান কি করবে, যোগ করে দেবে। যোগ করে দিলে এই বিন্দুতে তুমি মোট তড়িৎ বিভবের মানটা পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। এবার কি বলছে প্রশ্ন, বলছে ব্যাটারি দ্বারা আহিতকরণের সময় কিউভি লেখচিত্র অঙ্কন করো। আধানের সঙ্গে কার লেখচিত্র, বিভবের যে লেখচিত্র হয়। তাহলে এটা আঁকতে হবে। তাহলে বলো এটা কেমন করে হবে। আমরা কি জানি, এটা কত দাগের প্রশ্ন, ওই 9 দাগেরই প্রশ্ন, 9 দাগের প্রশ্ন। 9 দাগে কি বলছে, আমরা কি জানি কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, বা কিউ ছোট কিউ লিখছি, কিউ ইকুয়ালস টু সি ভি। তাহলে কিউ ভ্যারিজাজ ভি। তাহলে বলো ভি যদি বাড়তে থাকে তাহলে কিউও বাড়বে, বা কিউ যদি বাড়তে থাকে মধ্যে কথায় ভি এর মানটাও কিন্তু বাড়ছে। তাহলে এদের রেখাটা কেমন হবে, তাহলে এদিকে যদি আমি কিউ দিই, এদিকে ভি দিই, তাহলে একটা হবে কি স্ট্রেট লাইন। যখন কোনো আধান নেই তখন বিভব শূন্য, বা বলতে পারি বিভব শূন্য, সেই হিসাবে মানে কোনো আধান নেই। তাহলে এটা কি হলো না, এটা হলো কি কিউ ভার্সেস বি এর গ্রাফটা। ওকে, এরপর বলছে দেখাও যে ব্যাটারি দ্বারা সরবরাহকৃত শক্তি অর্ধেক ধারকে যায় এবং বাকি অর্ধেকের কি হয়। তাহলে আমাকে দেখাতে হবে যে একটা, এটা মুছে দিলাম, একটা ব্যাটারি দিয়ে যদি একটা অনাহিত ধারককে তুমি চার্জ করো, হ্যাঁ, তাহলে তার শক্তির অর্ধেক অংশ কি হবে না ক্ষয়প্রাপ্ত হবে, মানে ধারকটা নিয়ে নেবে, আর অর্ধেক শক্তি ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে একটা ব্যাটারির যদি না হয়, মনে করলাম এর পোটেনশিয়াল ডিফারেন্স কত, পোটেনশিয়াল বা বিভব বলছে এটাকে ভি। ওটা যদি কিউ পরিমাণ আধান ট্রান্সফার করে, তাহলে কিউ পরিমাণ আধান দিতে সমর্থ হয়, তাহলে ওর দ্বারা শক্তি কত হচ্ছে, ওর মধ্যে সঞ্চিত শক্তি, শক্তি সমান কিউ ইন্টু ভি সমান কত, কিউ ভি। একটা ধারকের সঞ্চিত শক্তি কত, মানে একটা ধারককে সঞ্চিত শক্তি, হ্যাঁ, মানে একটা ধারক কত পরিমাণ শক্তি জমা করতে পারে, কত, হাফ অফ কিউভি। তাহলে ধারক যদি হাফ অফ কিউভি শক্তি নিয়ে নেয়, আর কতটা শক্তি পড়ে থাকলো, তাহলে অবশিষ্ট শক্তি কত হচ্ছে দেখো, অবশিষ্ট শক্তি কিউভি মাইনাস অফ হাফ কিউভি সমান কত হচ্ছে, হাফ অফ কিউভি। দেখো ব্যাটারির শক্তি ছিল কত, কিউভি, এখন কত আছে, হাফ কিউভি। কারণ আর হাফ কিউভি কি করেছে না, ধারকটাকে আহিত করতে সে ব্যয় করে দিয়েছে। তাহলে কি হলো না, এখানে প্রমাণিত হয়ে গেল যে অর্ধেকটা শক্তি কি হয়েছে না, ব্যাটারির অর্ধেকটা শক্তি ধারক ব্যয় করে নিয়েছে। ওকে, এরপরের প্রশ্ন বলছে কি, যে বাকি অর্ধেক শক্তির কি ঘটে, এটা আমাকে দেখাতে হবে। যে বাকি অর্ধেক শক্তি মানে অর্ধেকটা তো এ ব্যয় করলো, আর অর্ধেকটা গেল কোথায়, সেই আর অর্ধেকটা কি হয়েছে না, তাপ শক্তি আকারে ব্যয়িত হয়ে যায়। কি হয়ে যায় না, এটা তাপ শক্তি আকারে ব্যয় হয়ে যায়, হলো। তাহলে ধারকের ক্ষেত্রে অর্ধেক শক্তি কি হচ্ছে না, সরি, ব্যাটারির ক্ষেত্রে অর্ধেক শক্তি ধারক ব্যবহার করলো, আর অর্ধেক শক্তি তাপ শক্তি রূপে ব্যয়িত হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, অথবা সেকশন কি বলছে, 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক C1 কে 100 ভোল্ট বিভব দেওয়া হয়েছে, আর একটা বিভব দেওয়া হয়েছে কত, 4 মাইক্রোফ্যারাড দিয়ে এদেরকে যোগ করা হয়েছে। ওকে, দেখা যাক প্রশ্নটা কি বলেছে। প্রথমে দেওয়া আছে C1 সমান কত মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এর বিভব কত, V1 সমান দেওয়া আছে কত, 100 ভোল্ট। C2 সমান কত দেওয়া আছে, 4 মাইক্রোফ্যারাড। V2 কত দেওয়া আছে, 50 ভোল্ট। এবার কি বলছে, এদেরকে আহিত করার পর সমান্তরাল সমবায়ে যোগ করে দেওয়া হয়েছে। এদেরকে আহিত করে কি করা হয়েছে না, সমান্তরাল সমবায়ে যোগ করে দেওয়া হয়েছে, C1 আর C2। তাহলে এদের কি বের করতে হবে, শক্তি ক্ষয় বের করতে হবে, শক্তি ক্ষয়।
দেখো শক্তি ক্ষয় বের করতে হবে মানে আমাকে কি কি ক্যালকুলেশনস করতে হবে না, প্রথমে যে শক্তি ছিল মানে কি প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম শক্তি, এটা যদি আমি করে দিই তাহলে শক্তি ক্ষয়টা পেয়ে যাবো ইজিলি, তাই না? ওকে, দেখো এই জিনিসটা তাহলে হচ্ছে কি প্রাথমিক শক্তি, প্রাথমিক শক্তি কত হচ্ছে হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার। তাহলে হাফ, হ্যাঁ C1 এর মান কত ছিল বলো তো 2 মাইক্রোফ্যারাড, 2 × 10⁻⁶, ভি মানে কত 100, 100 স্কোয়ার প্লাস হাফ C2 মানে কত 4 × 10⁻⁶ V2 মানে 50 হোল স্কোয়ার। তাহলে প্রাথমিক শক্তি আমি পেয়ে গেলাম, তুমি এখান থেকে ক্যালকুলেশনস করে নেবে ক্যালকুলেটারে কত হচ্ছে, হয়ে গেল এটা। ওকে, নেক্সট চলে যাচ্ছি। তাহলে অন্তিম শক্তি জানতে গেলে এর তুল্য ধারকত্ব জানতে হবে। তাহলে তুল্য ধারকত্ব সি সমান কত হয় C1 প্লাস C2, কিসের জন্য না সমান্তরালে, সমান্তরালে যদি যোগ করা হয় সেক্ষেত্রে তুল্য ধারকত্বের মান হয় C = কত C1 প্লাস C2। ওকে, তাহলে সি সমান আমি কত পেলাম C1 প্লাস C2। এবার জেনারেল বিভব কত হবে, মানে এই মুহূর্তে যোগ করার পরে এদের যে দু প্রান্তের সাধারণ বিভব ভিটা আমাকে জানতে হবে। সূত্র কি না ভি সমান, যেটা এদিকে করছি আমি, হ্যাঁ ভি সমান C1V1, হ্যাঁ C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এখানে তুমি মান বসাও, মান বসালে কত হচ্ছে C1V1, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে 2, তাহলে C1 এর মান হচ্ছে 2 × 10⁻⁶ V1 এর মান 100 প্লাস C2 এর মান কত হচ্ছে 4 × 10⁻⁶ V2 এর মান 50 ডিভাইডেড বাই C1 মানে কত হচ্ছে 2, 4, 2 প্লাস 4 ব্র্যাকেট দিয়ে করে দিলাম একদম 10⁻⁶। তুমি এখান থেকে কি পেয়ে যাচ্ছ ভি পেয়ে যাচ্ছ, হলো। তুমি এখানে যে ভিটা পেলে এই ভিটা দিয়ে এবার কি করবে তুমি না অন্তিম শক্তি বের করবে। অন্তিম শক্তি কত হবে হাফ CV², মানে কত হাফ অফ C1 প্লাস C2 ইন্টু হলো। তুমি এখান থেকে করে নেবে, এখানে যোগ করলে এখান থেকে দেখে নেবে যে অ্যাকচুয়ালি ডেটাগুলো পুট করে কত হচ্ছে, কত হলে বের করানোর পর তাহলে এটাকে তুমি প্রাথমিক শক্তিকে E1 ধরে নাও, এটাকে তুমি E2 ধরে নাও, তাহলে E1 ডিফারেন্স E2। দেখো এটা হচ্ছে একটা কনভেনশনাল ওয়ে, আমি থিওরি ভাবে ক্যালকুলেশন করে করে বের করলাম। কেউ চাইলে বই থেকে ডাইরেক্ট শক্তি ক্ষয়ের যে ইকুয়েশনটা আছে ওই শক্তি ক্ষয়ের ইকুয়েশন থেকে তুমি ডাইরেক্ট কিন্তু এটা করতে পারো। ডাইরেক্ট চাইলে এখান থেকে কি করতে পারো না শক্তি ক্ষয়ের যে ইকুয়েশনটা আছে ওই শক্তি ক্ষয়ের ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে তুমি করতে পারো। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা তাহলে তুমি ক্যালকুলেশন করতে পারবে, ক্যালকুলেটারে পুট করবে প্রত্যেকটা ডেটা, দিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি মানটা পেয়ে যাচ্ছ। ওকে, পরের প্রশ্ন যাচ্ছি। হয়ে গেছে, এই পেজটাতে আর নেই, মানে আমরা SC1 পেজটাকে কমপ্লিট করলাম। তাহলে এখানে এটুকুই। এর পরবর্তী যে পেজটা আছে সেটা হচ্ছে কি SC2। আমরা SC2 পেজে চলে যাচ্ছি, এরপর কি আছে দেখা যাক। সময় কিন্তু দিন দিন চলছে, আটকে নেই, কারোর জন্য আটকে থাকবেও না। তো জানুয়ারির আজকে হয়ে গেল প্রায় 3 তারিখ, আজ যেটা আমি রেকর্ডিং করছি। আর মাত্র কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে। তোমরা কিন্তু সকলকেই বলবো অ্যালার্ট থাকো, পড়াশুনো করো, হ্যাঁ যেখানে যেখানে অসুবিধে হচ্ছে সেগুলো আবার ঘুরে রিপিট করো, প্রচুর পরিমাণ লেখার ওপর জোর দাও, হ্যাঁ কারণ নাম্বার একটা পেতে হবে। দিনের শেষে যেরকম একটা আর্নিংসের রিকোয়ারমেন্ট হয় প্রত্যেকের ক্ষেত্রে, সেরকম করে অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে একটা এক্সামের শেষে একটা মার্কস পেতে হবে। হ্যাঁ এটা ঠিকই যে মার্কসটা তোমার ভবিষ্যৎটাকে ডিনোট করছে না, এটা অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু এটুকু মনে রাখবে নলেজটা তো রিকোয়ার। তাহলে তুমি যদি মনে করো মার্কসটা কিছু ম্যাটার্স না, যদি ভেবে নিই নলেজটা তো ম্যাটার করে, আর তুমি যদি নলেজিয়াস হও তাহলে তুমি কেন নাম্বার পাবে না? তোমার যদি নলেজ আছে তুমি কেন লিখতে পারবে না? তুমি যদি মনে করো তোমার নলেজ আছে, নলেজ গেইন করাটা বেটার,
নাম্বারের থেকে, তাহলে তুমি নলেজ গেইন করো। আর যদি তোমার নলেজ থাকে তাহলে তোমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কেন লিখতে পারবে না, তুমি তাহলে লেখো। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে নাম্বারটাও কিন্তু খুব একটা রিকোয়ারমেন্ট না হলেও গেট পাস আকারে কাজ করে। তোমার কাছে যদি চাবি না থাকে তুমি দরজা খুলে ঢুকবে কি করে? তারপরে ভেতর তুমি কি ডেকোরেট করবে না করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু গেট পাসটা তো রিকোয়ারমেন্ট। তোমার গেট পাসই নেই ঢোকার জন্য, তুমি জানো অনেক কিছু, তোমার অনেক কোয়ালিটি আছে, কিছুই হবে না। তুমি এইচএসে ফেল করে গেছো কিন্তু তুমি আইআইটির এক্সাম ক্র্যাক করে ফেলেছো, হ্যাঁ অনেকটা অসুবিধা তোমাকে সম্মুখীন হতে হবে, কারণ ওদের একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে যেটা তোমাকে বোর্ড এক্সাম কোয়ালিফাই করতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে এটা মাথায় রাখবে যে একটা মিনিমাম নাম্বার কিন্তু রিকোয়ারমেন্ট, আর সেই মিনিমাম নাম্বার রিকোয়ারমেন্টের জন্য তোমাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, তোমাকে কিন্তু পড়তে হবে, তোমাকে লিখতে হবে, নাহলে কিন্তু স্কোরিং করা পসিবল নয়। তুমি এমসিকিউ সলভ করতে পারছো, এইচএসে কিন্তু সমস্ত কিছু ম্যাথমেটিক্স নয়, থিওরি আছে। তো সেক্ষেত্রে ম্যাথ তুমি কত নাম্বার পাবে? 10-15 পাবে, তার বেশি তো পাচ্ছ না। বাকি এগুলো কি থিওরি দিয়ে ক্যালকুলেশন করতে হচ্ছে অনেক কিছুই। তো তুমি যদি থিওরিতে ওয়াকিবহাল না থাকো তাহলে তোমাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই জন্য বলবো স্টে অ্যালার্ট, বি স্টুডিয়াস এবং প্রচুর পরিমাণ লেখো, প্রচুর পরিমাণ লেখো। তো পরের পেজে যাচ্ছি, এর পরবর্তী পেজে কি আছে দেখছি আমরা। এর পরবর্তী পেজ, এর পরের পেজটা দেখো। প্রথম প্রশ্ন আছে কি যে একদম 8-এর দাগের পেজ নম্বর হচ্ছে এটা SC 17, 17 পেজ, হ্যাঁ এটা SC 17। এই পেজটাতে কি হচ্ছে দেখো, প্রথম প্রশ্ন আছে কি স্থির তড়িতের জন্য গাউসের উপপাদ্যটি লেখো। তোমরা জানো গাউসের উপপাদ্যটা কি ছিল, ওই যে ফ্লাক্সটা, কি বলছি না, ফ্লাক্সটা যে ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস ইকুয়ালস টু কত, কিউ বাই এপসাইলন নট। এই ফ্লাক্সটা কি হচ্ছে না ওই বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত আধানের 1/ε0, এটাই হচ্ছে কি না গাউসের উপপাদ্য। ওকে, বলছি এই উপপাদ্যের সাহায্যে সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলকের বহিস্থ অন্তস্থ বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করো। জাস্ট যে প্রশ্নের উত্তরটা আমরা প্রথম পেজে করলাম ওই প্রশ্নটাই আবার ঘুরে রিপিট হয়েছে। গাউসের উপপাদ্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড নর্মালি কেসে গাউসের উপপাদ্য থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তোমাকে কিন্তু এটা করে রাখতে হবে, এটা ছাড়লে হবে না। হ্যাঁ এরকম বাধ্যবাধকতা নেই যে করবেই করবে, কিন্তু ইম্পর্ট্যান্ট সেকশন যেটা এটা তোমাকে কিন্তু করতে হবে। ওকে, নেক্সট সেকশনে চলে যাচ্ছি আমি। নেক্সট সেকশন কি আছে প্রশ্নটা, বলছে তড়িৎ দ্বিমেরু বলতে কি বোঝো। তড়িৎ দ্বিমেরু কাকে বলা হচ্ছে, কিছুই না, তড়িৎ দ্বিমেরু তোমরা জানো কি না, যদি দুটো সমপরিমাণ এবং বিপরীত আধানকে খুব ক্ষুদ্র দূরত্বে রাখা হয় বা অল্প দূরত্বে রাখা হয়, সে যে সংস্থাটা গঠন করছে এই সংস্থাটাকে কিন্তু বলা হচ্ছে কি না তড়িৎ দ্বিমেরু। তাহলে কি বললাম, দুটো বিপরীত মানের আধান খুব অল্প দূরত্বে আছে, তারা যে সংস্থাটা গঠন করছে তাকেই বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। হলো, এরপরে প্রশ্ন যাচ্ছে, বলছি একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে তার স্থিতিশক্তির রাশিমালা। তাহলে এই তড়িৎ দ্বিমেরুকে যদি একটা কার মধ্যে রাখা হয়েছে না তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, কেমন তড়িৎ ক্ষেত্র না সুষম তড়িৎ ক্ষেত্র। এরকম একটা তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে কি করা হয়েছে না রাখা হয়েছে। একটু এদিকে এরকম করে একটা রাখা হয়েছে, তাহলে এখানে মনে করলাম আমি এটা প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। একে যদি রাখা হয় তাহলে বলছে কি এর স্থিতিশক্তির রাশিমালা। এবার প্রশ্ন হচ্ছে কি এর স্থিতিশক্তি ক্যালকুলেশন করতে গেলে তার আগে আমাকে জানতে হবে এই দ্বিমেরুটার ওপর এই ইলেকট্রিক ফিল্ডটা কি পরিমাণ বল প্রয়োগ করছে, মানে এর উপর কি পরিমাণ টর্ক প্রযুক্ত হচ্ছে। একটা সুষম তড়িৎ ক্ষেত্রে কিউ আধান মানে মাইনাস কিউ প্লাস কিউ আধানের যদি তুমি একটা ডাইপোলকে রাখো তার উপর ক্রিয়াশীল টর্ক টাও সমান কত হয়, পিই সাইন থিটা। যে সাইন থিটা কি না ওই যে ডাইপোলের অ্যাক্সিসটা আছে ওই অ্যাক্সিসটা ইলেকট্রিক ফিল্ডের লাইনস অফ ফোর্সের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, যে এই অ্যাঙ্গেলটা থিটা হয়েছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি পেলাম তাহলে এটা থিটা, তাহলে পিই সাইন থিটা। আমি মনে করলাম ওই ডাইপোলটাকে কি করছি না ডি থিটা কোণে ঘোরাচ্ছি। স্থিতিশক্তি মানে কি কৃতকার্য, মানে ও কতটা এনার্জি স্টোর করছে ঘোরানোর জন্য আমাকে কি কার্য করতে হচ্ছে। তাহলে আমি দেখি, তাহলে মনে করলাম
ওকে ডি থিটা কোণে ঘোরানোর জন্য কার্য করতে হয়েছে কত ডি ডাব্লিউ। তাহলে আমি কত লিখবো পিই সাইন থিটা ইন্টু ডি। তাহলে আমি ডাব্লিউ সমান লিখতে পারি ইন্টিগ্রেশন অফ পিই সাইন থিটা ইন্টু, তাহলে বলবো কত পিই ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু ডি। এবার দেখো, এবার ওকে যে আমি ঘোরাচ্ছি, ওকে যে আমি ঘোরাচ্ছি কত থেকে কততে ঘোরাবো, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আমি ঘোরাচ্ছি ওকে কি 90 ডিগ্রি। দেখো সাইন 90 মানে এখান থেকে 90 ডিগ্রি যখন থিটা ইকালস টু π/2 হচ্ছে, আরেকবার থিটা ইকালস টু কত হচ্ছে না থিটা 1 ধরে নিচ্ছে, এটাকে থিটা 1 বা শুধু থিটা ধরে নিচ্ছি, শুধু থিটা। এই অ্যাঙ্গেল থেকে এবার π/2 থেকে থিটা কোণে ঘোরাচ্ছি। মানে ও একবার এরকম π/2 কোণে ছিল, সরি এরকম π/2 কোণে, এরকম করে 90 ডিগ্রি কোণে ছিল। এই 90 ডিগ্রি কোণে থাকা অবস্থা থেকে ওকে আমি থিটা কোণে ঘোরাচ্ছি। সেই কোণে ঘোরানোর জন্য আমি কার্যটা বের করব। তাহলে কি করলাম থিটা থেকে π/2, না আমি কি বললাম π/2 থেকে থিটা, সরি তাহলে লিমিটটা উল্টো হয়ে গেছে আমার। হ্যাঁ, তাহলে π/2 থেকে থিটা কোণে ঘোরাবো। তাহলে দেখো পিই সাইনের ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কত আসে মাইনাস কস থিটা। তাহলে ইন্টিগ্রেশন π/2 থেকে থিটা, তাহলে মাইনাস থাকলো মাইনাস পি। তাহলে প্রথমে কস থিটা বসলো, কস থিটা মাইনাস কস π/2, কস 90 কত 0, তাহলে চলে আসলো কি ইকুয়ালস টু মাইনাস পিই কস থিটা। এবার তাকাও যদি কস থিটা আসে ওদের মধ্যে কি প্রোডাক্ট হয়, ডট প্রোডাক্ট হয়। তাহলে আমি লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর। এটি হচ্ছে কি ওর স্থিতিশক্তির রাশিমালা। তাহলে আমি কি π/2 কোণ থেকে থিটা কোণে ঘোরালাম, তার জন্য আমাকে এই পরিমাণ কার্য করতে হচ্ছে। তাহলে এই কার্যটাই অ্যাকচুয়ালি কি ওর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ, এটাকে বলা হচ্ছে কি স্থিতি শক্তি। এটাই হচ্ছে কি না একটা সুষম তড়িৎ ক্ষেত্রে ডাইপোলের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। এবার দেখো 9 থেকে একটা চিত্র দিয়েছে, ওই চিত্রটি থেকে আমাকে কি করতে হবে একটা সলিউশনস বের করতে। এটা কিন্তু থিওরি সেকশন ছিল। তোমরা চাইলে এটা টেক্সট বই, যে কোনো টেক্সট বই ফলো করো, টেক্সট বই থেকে তোমরা পেয়ে যাবে এই সেকশনটা। হ্যাঁ, এটা আমি না করে দিলেও পারতাম, কিন্তু একটু করে দিলাম ক্ষেত্রে কম সময় সাপেক্ষ, তাই জন্য। এরপর চলে যাচ্ছে কি একটা ছবি দেওয়া আছে এরকম করে। হ্যাঁ, আচ্ছা এটা বলছে কি এক্স ওয়াই বিন্দু, তাই তো। এখানে বলা হচ্ছে কত এক্স বিন্দু, এটা ওয়াই বিন্দু, এদের এগেনস্টে ভোল্টেজ দেওয়া আছে কত 60 ভোল্ট। আচ্ছা এদের মান দেওয়া আছে কত, এটা সি সি 2C, এটা 2C। আমাকে বের করতে বলছে কি এম এন বিন্দুর এগেনস্টে ভোল্টেজটা কত হবে। তাহলে এদের যে এগেনস্টে ভোল্টটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, ভোল্টেজটা দেখো এটা একেবারে সহজ অঙ্ক, একটু কনসেপ্ট রাখতে হবে এখানে। হ্যাঁ, তাহলে সবসময় এটা মনে করবে, এখন পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, দেখো এখানে দুটো পাইপ জয়েন করা আছে, একটা সরু একটা পাইপ দিয়ে দিলাম, হ্যাঁ একটা পাইপ দিয়ে দিচ্ছি, আবার একটা মোটা পাইপ দিয়ে দিচ্ছি। পাইপের মধ্য দিয়ে যখন জল যাচ্ছে কানেকশান কি এটা সিরিজ কানেকশান। যখন সিরিজ কানেকশানে যায় তখন অ্যামাউন্ট অফ ওয়াটার ইকুয়াল থাকে, কিন্তু প্রেসার ডিফারেন্স আলাদা হয়। অ্যামাউন্ট অফ ওয়াটারকে কারেন্ট ফ্লো ধরতে পারি, আর প্রেসারকে আমি ভোল্টেজ ধরতে পারি। দেখো সিরিজে যখন যোগ করা হয় তখন প্রবাহ মাত্রা একই থাকবে, কিন্তু ভোল্টেজটা আলাদা। এবার সমান্তরালে যোগ করছি, দেখো দুটো পাইপকে আমরা, মানে তোমার বাড়ির ছাদে কি দেওয়া আছে ড্রাম লাগানো আছে, বিভিন্ন ট্যাপের যে পাইপ লাগানো আছে প্রত্যেকের ক্রস সেকশন বিভিন্ন। এবার এদের প্রত্যেকের জন্য তো সেই একই হাইটের ড্রাম থেকে জল নেমে আসছে, তাহলে প্রত্যেকের জন্য ভি সেম হবে, কিন্তু যেহেতু ক্রস সেকশনস আলাদা যেন প্রত্যেকের জন্য প্রবাহ মাত্রা আলাদা হবে। তাহলে মনে রাখতে হবে কি শ্রেণীতে থাকলে প্রবাহ একই, ভোল্টেজ আলাদা। ভোল্টেজ একবার V1 V2 V3 ডট ডট ডট। আবার সমান্তরালে থাকলে ভোল্টেজ একই, প্রবাহ মাত্রা প্রত্যেকের জন্য আলাদা। এই প্রিন্সিপালটা এখানেও কাজে লাগবে কি না, যখন শ্রেণীতে আছে শ্রেণীতে আধান একই হবে, শ্রেণীতে কে একই কিউ সেম, কিন্তু ভি ডিফারেন্ট। কিন্তু এটা যদি প্যারালাল কানেকশনস হয় তাহলে কি হবে, কিউ হবে ডিফারেন্ট আর ভি হবে কি সেম। এটা মনে রাখতে হবে, তবে যে অঙ্কটা সলিউশনস হবে, না হলে অঙ্কটা সলিউশনস হবে না।
তাহলে বললাম কি শ্রেণীতে যখন থাকছে তখন কিউটা সেম হবে। দেখো চার্জ কখনো সৃষ্টি করা যাচ্ছে না, ধ্বংস করা যাচ্ছে না, মোট চার্জ ইকুয়াল থাকতে হবে। তাহলে এইটা যদি ওয়্যার হয় এখানে যে পরিমাণ চার্জ ঢুকছে এখান দিয়ে সেম চার্জ বেরোতে হবে, যে ইকুয়েশনস অফ কন্টিনিউটি নাহলে ভায়োলেশনস হয়ে যাবে, তাই না? তাহলে এই জন্য এখান নিয়ে যদি আমি ভাবি এটা কি আছে, দেখো এইখান থেকে যদি ধরো এই টোটালটা এটা এগেনস্টে 60 ভোল্ট আছে, কারণ এখানে সেই 60 ভোল্ট তো প্রয়োগ হচ্ছে, এদের এগেনস্টে ভোল্টেজ যা, এর টোটালটার এগেনস্টে ভোল্টেজ তা, তাই না? আমি এই টোটালটার মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হয়েছে সেটা যদি ক্যালকুলেশন করতে পারি, তারপরে এরা তো সিরিজে আছে, এর মধ্যে ভোল্টেজ ক্যালকুলেশনটা আমি করে নেব। তাহলে দেখা যাক কি করব আমি। তাকাও এবার, তাহলে বলছি কি এই টোটালটা কি আছে, একটা 2C সি এর কি সিরিজে আছে, এদের তুল্য ধারকত্ব কত হবে, সি প্রাইম সমান 1/2C প্লাস 1/2C প্লাস 1/C। তাহলে নিচে হচ্ছে 2C, ওপরে হবে কত 1 আর ওখানে হচ্ছে 2, 1 প্লাস 1 প্লাস 2 সমান হচ্ছে কত 2C, 2 তার মানে হচ্ছে 2/C, তাহলে সি প্রাইম হচ্ছে কত C/2 হয়ে গেল। এগেনস্টে ভোল্টেজ কত আছে 60 ভোল্ট আছে, তাহলে আমরা কত জানি না কিউ ইকুয়ালস টু সিবি। তাহলে আধান সমান কত হবে, সির মান দেওয়া আছে C/2, ভোল্টেজ কত দেওয়া আছে 60, তাহলে কত হচ্ছে 30C, তাহলে কত হচ্ছে 30 ইন্টু সি। তাহলে এই টোটালটার মধ্য দিয়ে কি পরিমাণ আধান ফ্লো হচ্ছে 30C আধান ফ্লো হচ্ছে। সিটা কি এখানে কুলম্ব নয় কিন্তু সেটা ক্যাপাসিট্যান্সের মানটা। তাহলে এইটার এগেনস্টে কত হবে না, আধান তো সকলের সমান হয় বলেছি, তাহলে আধান যেহেতু সকলের সমান হয় তাহলে কিউ ইকালস টু এর জন্য C1 ইন্টু V1 বা V1 ইকালস টু Q/C1। যে এই সকলের জন্য আধান কত 30C বের করে রেখেছি, তাহলে 30C ডিভাইডেড বাই ওর ধারকত্ব কত সি, তাহলে সি কেটে গেল 30 ভোল্ট। তাহলে অ্যান্সার কত হচ্ছে এমএন এর এগেনস্টে ভোল্টেজটা কত হচ্ছে 30 ভোল্ট। এটুকু করলে তোমাকে কত নাম্বার আছে এটাতে, 2 নাম্বার না 3 নাম্বার একটা আছে এটাতে, 2 নাম্বার আছে এটাতে। ওকে, তাহলে তুমি এখান থেকে 9 দাগের একটা প্রবলেম, তুমি এখান থেকে 2 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপরের পার্টটা যাব, এরপরের পার্টটা ছোট্ট করে দেওয়া আছে, বলছে কি ধারকের চার্জিং এবং ডিসচার্জিং প্রবাহের লেখচিত্র দেখো। কিছু নয়, তুমি এরকম করে এটা দেখাবে, এদিকে একটা হচ্ছে, এদিকে একটা হচ্ছে, ওপর দিকে প্লাস আই, নিচের দিকে হচ্ছে কি মাইনাস আই, এদিকে যাচ্ছে কি টাইম এক্সিস। তাহলে এটা হচ্ছে ধারকের, এদিকটা হচ্ছে চার্জিং, এটা হচ্ছে কি ডিসচার্জিং। তুমি এখান থেকে চার্জিং আর ডিসচার্জিং এটা দেখাতে পারবে, এটা টি অ্যাক্সিস। তাহলে এটা হলো ধারকের চার্জিং এবং ডিসচার্জিং গ্রাফটা। ওকে, এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন না, এই চ্যাপ্টারে আর প্রশ্ন নেই এই পেজটাতে, এই পেজটা তাহলে শেষ হলো। এর পরবর্তী পেজ উল্টাবো আমরা। পরবর্তী পেজ কত পেজ আছে এরপরে 35। ওকে, 35 পেজে চলে যাচ্ছি। 35 পেজে কি আছে দেখা যাবে, এটা মুছে দিই আগে। দেখো 35 পেজের কি প্রশ্ন আছে উল্টাও তোমরা, একটু একটু করে দেখি আমরা। 35 ওকে, 35 প্রশ্ন আছে কি, ফার্স্ট প্রশ্নটা পড়ছি। স্থির তড়িৎ ক্ষেত্রে গাউসের উপপাদ্যটি লেখো। ওকে, তোমরা জানো গাউসের উপপাদ্য ক্যালকুলেশন আমরা অলরেডি পড়ছি 2-3 বার। এই উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত ল্যামডা রৈখিক আধান ঘনত্বের একটি দীর্ঘ সরু তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, এটা আমি একটু বলে দিচ্ছি, এটা তোমরা গাউসের উপপাদ্যর অ্যাপ্লিকেশানে যে কোনো টেক্সট বই থেকে পেয়ে যাবে। আমি জাস্ট মানে কীভাবে করবে এটুকু বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ এটাতে আমি যেহেতু এক্স্যাক্টলি থিওরিটা পড়ছি আমি বলছি না আর বেশি। তাহলে তুমি একটা কী করবে, ল্যামডা রৈখিক ঘনত্বের একটা তার নেবে এরকম করে, মনে করে নেবে দৈর্ঘ্য এল, এখান থেকে হ্যাঁ কোনো একটা এটা তার, হ্যাঁ এটা তার সরু, এটাকে চারধারে আর ব্যাসার্ধের একটা কি করবে তুমি একটা গাউসীয় তল কল্পনা করবে। এখানে একটা ক্ষেত্রফল নেওয়া হবে, দেখো এদিকে আর এদিকে এটা 90 ডিগ্রি, তাহলে এখানে ফ্লাক্স কত হবে 0 হবে, এখানের ফ্লাক্স কত 0, এর জন্য শুধুমাত্র ফ্লাক্সটা এক্সিস্ট করবে। তাহলে এখানের জন্য তুমি কি করবে, সেই φ =
ই ডট ডিএস করবে, দিয়ে এখানের ক্ষেত্রে করে এই টোটালটার ক্ষেত্রফল কত হবে 2πRL হবে। হ্যাঁ, তুমি এখান থেকে ক্যালকুলেশনস করে এর ক্ষেত্রে এর মানটা ক্যালকুলেশনস করবে। এটা টেক্সট বইয়ে তুমি পেয়ে যাবে, যে কোনো টেক্সট বই থেকে। তাই জন্য এটা আমি কি করছি আর করছি না। এর আমি পার্টে চলে যাচ্ছি, যে পার্টগুলোর ক্ষেত্রে করে দেওয়ার দরকার আছে। এরপরে বলছে এ দেখো এই প্রশ্নটার ক্ষেত্রেও তোমরা এটা করেছো, এটা থিওরি সেকশনে করে দেওয়া আছে। আমরা কি করেছি না, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট হ্যাঁ একটা কোনো ডাইপোলকে ই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে টর্ক টাউ সমান পি ক্রস ই প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা প্রমাণ আমাকে করতে হবে। এবার আমার এখানে পড়েছে কি না, রো দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট, পির জায়গায় এরা কি লিখেছে, পির জায়গায় লিখেছে রো দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, টর্কের জায়গায় কি লিখেছে সিগমা ভেক্টর। তাহলে এইটার জন্য তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে কি না, রো ক্রস ই ভেক্টর। এইখানেটা চেঞ্জ হয়েছে, আর কিছুই না। আমি একদম শর্ট করে একটু বলে দিচ্ছি তাহলে এটা কীরকম করে করব। হ্যাঁ, দিয়ে আমি চলে যাব নেক্সট প্রশ্নের জন্য। এটা যেহেতু বলে দিচ্ছি, এটাও থিওরি সেকশানে আছে, কীরকম করে করবে না এরকম করে নেবে। হ্যাঁ, এরকম করে নেবে। তাহলে এখানে একটা কি করবে আঁকবে, এটাকে প্লাস কিউই এদিকে বল অনুভব করবে, এদিকে লাইন্স অফ ফোর্সগুলো আঁকবে, মাইনাস কিউই এদিকে হচ্ছে। তাহলে এর মধ্যবর্তী দূরত্ব 12 ধরে নাও। হ্যাঁ, দিয়ে এবার ডট 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 করো। তাহলে এখানে লাইন্স অফ ফোর্স এখানে ধরো এখানে ক্রস করছে, এটাকে ধরে নাও থিটা। তাহলে এটা যদি থিটা হয় এই কোণটাও কত হবে, থিটা হবে। আর এই দূরত্ব 2L, এটা মাঝ বরাবর বিন্দু ধরে নিয়েছি আমি, এটা মনে করো মাঝ, ওদিকটা এল এদিকটা এল। তাহলে এই লম্ব দূরত্ব কত হবে, এটা থিটা হলে এটা হবে কত 2L সাইন থিটা। তাহলে প্রযুক্ত বল কত হচ্ছে এদিকে কিউই, এদিকে বল কত হচ্ছে কিউই। তাহলে টর্ক টাও সমান কত হয়, প্রযুক্ত বল কিউই ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব 2L সাইন থিটা। তাহলে কত হচ্ছে 2L কিউ ইন্টু ই সাইন থিটা। তাহলে হচ্ছে 2L কিউকে দিয়ে প্রকাশ করছে কি, এখানে 2L কিউকে রো দিয়ে প্রকাশ করে, এটা সিগমা প্রকাশ করেছিল সিগমা। তাহলে এটাকে রো দিয়ে প্রকাশ করছে ইন্টু ই সাইন থিটা। তাহলে লিখতে পারি সাইন থিটা মানে কি রো ভেক্টর ক্রস ই ভেক্টর, এখানে করে দিলাম আমি সিগমা ভেক্টর। এটাই চাইছে প্রমাণ করতে বলেছে তোমাকে। হ্যাঁ, ওকে, নেক্সট চলে যাচ্ছি। এর পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলছে তড়িৎ দ্বিমেরুটির ভ্রামক যখন সর্বোচ্চ ভ্রামকের অর্ধেক হয় তখন তার অবস্থানটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, ওকে, বলছে সর্বোচ্চ অবস্থানের অর্ধেক হচ্ছে। আচ্ছা, আগে বলো সিগমা ম্যাক্সিমামটা কত হচ্ছে, সিগমা ম্যাক্স সমান কত হচ্ছে পিই সাইন থিটার মান 1 হলে, তাহলে কত হচ্ছে পিই। এবার বলছে যে সিগমা প্রাইম সমান, আচ্ছা রো ই ছিল তোমাদের, রো ই করো, রো ই ইন্টু সাইন থিটা। বলছে এই ম্যাক্সটা, এটা কত হচ্ছে, এই মানটা যদি এই ম্যাক্সিমামের অর্ধেক হয় তাহলে কীরকম না, রো ই বাই 2 যদি হয় তখন আমাকে কি করতে হবে, সাইন থিটাটা বের করতে হবে। তাহলে রো ই উঠে গেল, তাহলে হাফ সমান কত সাইন থিটা, বা থিটা সমান হাফ কত মান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। ছবিটা কেমন হবে না, এরকম করে যদি তড়িৎ ক্ষেত্রটা যায়, এদিকে ডাইপোলটা যদি আঁকো তুমি, তাহলে ডাইপোল এদিকে হচ্ছে কি প্লাস কিউই, এদিকে হচ্ছে কি মাইনাস কিউই, এটা হচ্ছে ই ভেক্টর। তাহলে এর সঙ্গে যে কোণটা করবে এই কোণটার মান কত হবে 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে কি ইমেজ, আর এটা হলো তার ক্যালকুলেশন। তাহলে এইটি তোমাকে জানতে চেয়েছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে 9 দাগের প্রশ্ন, সেটা মুছে দিই আমি আগে, তারপর বলছি 9 দাগের প্রশ্নটা। তোমরা পড়ো 9 দাগের প্রশ্নটা কি আছে, তারপর আমি দেখছি। নয়, আচ্ছা 9 বলেছে, আমি অঙ্কটা দেখে নিই আগে। বলছে কি শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 এবং 60, সমবায়ের বলছে বিভব পার্থক্য যদি 40 ভোল্ট হয়, প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে। আচ্ছা, সমবায়ে ব্যবহার করা হয়েছে কত ভোল্টেজ, কত দেওয়া আছে না 40 ভোল্টেজ, 40 ভোল্ট।
আচ্ছা 20 আর 60 মাইক্রোফ্যারাড, এটাকে বলছে 20 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে কত 60 মাইক্রোফ্যারাড। ওকে, আমি আগে করব কি না টোটাল কিউটা জানতে চাইছি। কিউটা জানতে গেলে আমাদের এর মোট ধারকত্বটা জানতে হবে। তাহলে মোট ধারকত্বটা কি করে পাবো? সি সমান C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C, তাহলে কত হচ্ছে 20 প্লাস 60 ডিভাইডেড বাই 20 ইন্টু 60 ডিভাইডেড বাই, তাহলে 6 2 8, তাহলে 80 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10⁻, একদম করে দিচ্ছি মাইক্রোফ্যারাড, ঝামেলা করতে হবে না, মাইক্রোফ্যারাড। তাহলে 20 4 15, তাই তো 15 মাইক্রোফ্যারাড। তাহলে আমি টোটাল কি পেলাম? ধারকত্বটা পেয়ে গেলাম। এখান থেকে আমি টোটাল আধান বের করব, কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে কিউর মান বেরাইছে কত? কিউর মান জানি না, সিটা আমাকে বের করতে হবে। সি 15 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি দেওয়া আছে 40, তাহলে কত হচ্ছে? কোথায় ভুল করছি? ভুল করছি না তো? ঠিক আছে, এখানে এটা কুলম আমি রেখে দিলাম, আমি আর করবো না। এর জন্য করবো তাহলে কত? C1 V1 ইকুয়ালস টু কিউ, তাহলে V1 ইকুয়ালস টু কত? কিউ বাই C1। কিউর মান বেরাইছে 15 ইন্টু 10⁻⁻6 ইন্টু 40 ডিভাইডেড বাই C1 আছে কত? 20 ইন্টু 10⁻⁻6, তাহলে -6 কাটলো, 20 দুগুণে 40, 15 দুগুণে 30 ভোল্ট। অ্যান্সার ঠিক আছে তাহলে। ওকে, তাহলে V2 সমান একইভাবে হবে কিউ বাই C2, তাহলে 15 ইন্টু 10⁻⁻6 ইন্টু এটা কত আছে 40, তাই তো 40 ডিভাইডেড বাই কত আছে 60 ইন্টু 10⁻⁻6, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে? -6 কাটলো, 15 4 60 আর 4 10 40, 10 ভোল্ট। তাহলে এই ক্যালকুলেশনটাও আমরা করে ফেললাম, তাহলে আমরা এখানে নাম্বারটা পেয়ে গেলাম। যে এরপরে কি বলছে প্রশ্ন দেখা যাক। এর পরের প্রশ্ন বলছে যে ফ্যারাড ও স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক কি? যে ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের সম্পর্ক, এটা তোমরা টেক্সট বইয়ে জানো। এটা হচ্ছে বোধহয় এরকমভাবে আছে, দেখবে 1 ফ্যারাড সমান 9 ইন্টু 10⁻11 বোধহয় আছে। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করেছিলাম, এটা 10⁻11 স্ট্যাট ফ্যারাড। হ্যাঁ, এমনি জাস্ট এটা লিখে দিলেই তুমি পেয়ে যাবে মার্কসটা। হলো 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এরপরে কি বলছে? যে দেখাও যে কতগুলি ধারকের শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য ধারকত্বটা সমবায়ে যুক্ত ধারকের যে ক্ষুদ্রতম ধারকত্বটা আছে তার থেকেও ক্ষুদ্রতম। কোন সমবায় বলছে? শ্রেণী সমবায়। ওকে, তাহলে কি শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব কত হয়? 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস ডট ডট ডট। হ্যাঁ, তাহলে লিখতে পারি 1/C1 গ্রেটার দেন 0, 1/C2 গ্রেটার দেন 0, 1/C3 গ্রেটার দেন 0। তাহলে হলে তাহলে 1/CS গ্রেটার দেন 1/C1, 1/CS গ্রেটার দেন 1/C2, 1/CS গ্রেটার দেন 1/C3। তাহলে এটা যদি উল্টে দিই তাহলে কত হচ্ছে? CS লেস দেন C1, CS লেস দেন C2, CS লেস দেন C3। তাহলে এটা যদি ঘটে, দেখো যদি C1টা এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হয় তাহলে বলতে পারি এখান থেকে যে CS লেস দেন C1 মানে তুল্য ধারকত্বটা ক্ষুদ্রতম ধারকের থেকেও ক্ষুদ্র। ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে আমরা এই পেজটাও শেষ করলাম। এর পরের পেজে চলে যাব। এর পরের পেজটা কত আছে? 56। ওকে, 56-এ গ্রুপ সির দেখো 56, মানে আগে পেজটা ধরো 55 টাইপ বা 54 পেজ আছে। দেখো আমি শুধু পেজ নাম্বারটা বলছি, একদম ডাইরেক্ট 56 পেজ। হ্যাঁ, তোমরা এখান থেকে প্রথম প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমি অলরেডি আমার শর্টসে করে দেওয়া আছে, তুমি চাও ওখান থেকে দেখতে পারো। এখান থেকে যে কোনো ই ভেক্টর দেওয়া আছে কত না, দেওয়া আছে 6i ক্যাপ প্লাস
3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এসআই ইউনিট দেওয়া আছে। বলছে YZ তলে 20 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, YZ তলে 20 মিটার স্কোয়ার ক্ষেত্রের মধ্যে ফ্লাক্স ফাই সমান কত, এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে বের করানোর জন্য আমাকে দেখতে YZ তল মানে মিসিং কি আছে, এক্সটা মিসিং আছে। তাহলে এই YZ তলের অভিমুখ কোন অক্ষ বরাবর হবে না, এক্স অক্ষ বরাবর হবে। মনে রাখতে হবে যে মিসিং আছে সেই অক্ষ বরাবর হবে। তাহলে এস ভেক্টর সমান কত হবে, 20 আই ক্যাপ। হয়ে গেল। তাহলে ফ্লাক্স ফাই সমান কত হয় না, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে ই ভেক্টরের মান কত হচ্ছে 6 আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট কত 20 আই ক্যাপ। তাহলে দেখো আই ক্যাপ গুণ হচ্ছে, তাহলে আই ক্যাপ গুণ হলে কত হচ্ছে, তাহলে 1, তাহলে 6 দুগুণে 12 120 এসআই ইউনিট। হয়ে গেল ক্যালকুলেশন। তাহলে এটা তুমি নাম্বার পেয়ে গেলে। এরপরের প্রশ্ন আছে, দেখো এরপরের প্রশ্ন আছে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মান মানে এপসাইলন নটের মানটা চাইছে। দেখো এটা তুমি বইয়ে পাবে 8.854 ইন্টু 10⁻11 হয় বোধ হয়, 12 হচ্ছে, সরি 12 হচ্ছে, এরকম করে একটা ডেটা দেওয়া আছে বইতে, দেখে নেবে এগুলো, এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো। হ্যাঁ, বই থেকে দেখে নেবে, পেয়ে যাবে। কোথায় আছে সেটাও বলে দিচ্ছি, তড়িৎ ক্ষেত্রের শুরুতেই একদমই আছে, ওখানে তুমি পেয়ে যাবে। 12/11 এর মধ্যে কিছু ছিল, এক্স্যাক্টলি খেয়াল হচ্ছে না, ওটা 12ই হবে বোধ হচ্ছে, দেখে নেবে ওটা। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের মান দূরত্বের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় সেটা আমাকে এঁকে দেখাতে হবে। আচ্ছা, আগে দেখিয়ে দিই ভি সমান কি না Q/4πε0 1 ইন্টু Q/R, আর মাইনাস আধানের জন্য কত হবে 1/4πε0 মাইনাস Q/R। তাহলে এটা যদি গ্রাফ আঁকা হয় কেমন হবে, দূরত্বের সঙ্গে একটা হবে এরকম, একটা হবে এরকম, হয়েছে। এদিকে যাচ্ছে মাইনাস ভি, এদিকে প্লাস ভি, এদিকে যাচ্ছে ডিস্টেন্স। হয়ে গেল। এটা হলো কি না ভি ভার্সাস কিউর গ্রাফটা। এরপরে বলছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলা হচ্ছে, জানো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকে কাপ্পা দিয়ে করা হয় ε/ε0। বলছে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের যে তড়িৎভেদ্যতার অনুপাতটা তাকে বলা আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা টেম্পারেচারের সঙ্গে কীভাবে ডিপেন্ড করে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, টেম্পারেচার এরকম করে ভ্যারি হয়। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি এদিকে তাহলে কে ধরতে পারো, এদিকে টেম্পারেচার। এর গ্রাফটা বিভিন্ন রকমের, সেই হিসাবে বিভিন্ন মেটেরিয়ালের জন্য বিভিন্ন নতিটা হয়। এটা নর্মালি হবে কিছু একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, সেই কনস্ট্যান্ট ভ্যালু থেকে কিছুটা পরিবর্তন হয়, এইভাবে ভ্যারি করছে। আচ্ছা, এর পরের প্রশ্ন কিছু আছে পরিবাহীতে। এরপরের প্রশ্ন বলছে যে একই প্রকারের বলছে দুটি পরিবাহীতে একই প্রকারের সমপরিমাণ আধান আছে, এদের মধ্যে কি বিভব বৈষম্য থাকতে পারে। তাহলে বলছে কি Q1 = Q2 = Q, দুজনের মধ্যে একই আধান আছে, বিভব বৈষম্য থাকতে পারে কি, হ্যাঁ অবশ্যই থাকতে পারে। কেন, আমরা কি জানি Q = CV। এবার তাকাও, প্রত্যেকের জন্য Q সমান, কিন্তু C1 যে সমান হবে এটা তো বাধ্যবাধকতা নেই। মানে বলছে সকলের জন্য 1 লিটার জল ঢাললাম দুটো বিকারে, দেখো একটা বিকার ধরো এরকম আছে, আর একটা বিকার ধরো এরকম হয়ে সরু আছে, তাহলে দুটো বিকারে কি জলের হাইট সেম হবে, হবে না, কারণ দুজনের ধারণ ক্ষমতাটা আলাদা। এখানেও সে একই রকম, দুজনকে সমপরিমাণ আধান দেওয়া হলেও দুজনের ধারণ ক্ষমতা যেহেতু আলাদা, তাই দুজনের মধ্যে বিভব বৈষম্য থাকতেও পারে। এর পরের পেজটা দেখছি কত, এর পরের পেজটা আছে 68। এর পরের পেজটা চলে যাব কত না 68, এই পেজটা কভার হয়ে গেল, 68 পেজ চলে আসছি আমি। দেখো এখানে বেশ কিছু সেকশনস উদাহরণ থেকে করে দেওয়া আছে, তাই জন্য এখানটা আমি কি করব এমনি বলে দিয়েই চলে যাব, তুমি ক্যালকুলেশনটা করে নেবে। বলছে একটি ঘনকের মধ্যে 9 × 10⁻⁹ কুলম্ব আধান বর্তমান, এটা 68 পেজ। বলছে কি একটা ঘনকের মধ্যে আধানের পরিমাণটা দেওয়া আছে, একটা ঘনকের মধ্যে আধান কত দেওয়া আছে, একটি ঘনকের মধ্যে আধান 9 × 10⁻⁹ কুলম্ব দেওয়া আছে কিউর মান। বলছে ঘনকের প্রতি তলের সঙ্গে জড়িত ফ্লাক্স, ঘনকের মধ্যে মোট ফ্লাক্স ফাই সমান কত হবে Q/ε। আর যে কোনো একটা তলে ফ্লাক্স কত হবে, যে কোনো তলে ফ্লাক্স হবে 1/6 × ফাই, মানে হচ্ছে Q/6ε0। মান বসিয়ে ক্যালকুলেশন করবে পেয়ে।
কি বললাম, এপসাইলন নটের এসআই মানটা বসাবে, এর তো এসআই মান অলরেডি দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। আচ্ছা বলছে কোনো একটি স্থির তড়িৎ যন্ত্রের ধাতব গোলকের ব্যাস দেওয়া আছে, মানে ডি দেওয়া আছে 1 মিটার, তাহলে আর হবে কত 0.5 মিটার। ওকে, নেক্সট কি বলছে যে ওকে এত বিভবে আহিত করব, ভি সমান কত দেওয়া আছে, ভি সমান 2.7 ইন্টু 10⁶ ভোল্ট, 6 ভোল্টে আহিত করা হবে। তার জন্য কি পরিমাণ তড়িৎ আধানের প্রয়োজন, আমরা কি জানি কিউ ইকুয়ালস টু জানি সি ইন্টু ভি, তাহলে সি সমান কত 4πε0 ইন্টু আর ইন্টু ভি, তাহলে মান বসাও 4πε0 ইন্টু আর এর মান কত আছে 0.5 ইন্টু ভির মান কত দেওয়া আছে 2.7 ইন্টু 10⁶। তাহলে এখান থেকে তুমি 4πε0টার মান বসিয়ে দাও, তাহলে বসাইলে কত হবে, নিচে হবে তাহলে 9 ইন্টু 10⁹, ক্যালকুলেশনস করো, এই পরিমাণ আধানের রিকোয়ারমেন্ট হয়ে গেল। এরপরের প্রশ্ন দেওয়া আছে, এর মান দেওয়া আছে, তড়িৎ বিভব কত হবে। হ্যাঁ, আচ্ছা ই দেওয়া আছে, ই সমান কত দেওয়া আছে xi প্লাস yj। এখান থেকে কি বলছে, সমীকরণ দ্বারা প্রকাশ পেলে তড়িৎ বিভবের সমীকরণ কত হবে, কিছুই নয়, তুমি এখান থেকে প্রত্যেকটা করবে, ix সমান কত হয় বের করবে, ইy সমান কত হচ্ছে y, ix সমান x, প্রত্যেকের কম্পোনেন্ট। হ্যাঁ, আমরা কি জানি ই ইকুয়ালস টু কত জানি dv/dx, সেই হিসাবে কি করতে পারি যে dv সমান ই ইন্টু ডিএক্স, ক্যালকুলেশনস করলে তাহলে এর ক্যালকুলেশনস করলে কত হচ্ছে না, এই হবে x²/2, এটা হবে y²/2, দুটো কী করবো আমি যোগ করে দেবো, যোগ করে দিলে আমরা তড়িৎ বিভবটা পেয়ে যাব। এটাও কিন্তু বইয়ের অঙ্ক, তাই জন্য এটাও আমি দেখালাম না, জাস্ট ক্লুটা দিয়ে দিলাম, ইএক্স এর মান বের করবো, ইওয়াই বের করবো, সেখান থেকে কি ই ইকুয়ালস টু dv/dx, প্রত্যেকের মানটা ক্যালকুলেশনস করে এখান থেকে আমরা সমাধানটা করতে পারবো। নেক্সট প্রশ্ন 9 থেকে প্রশ্ন একটা কি বলেছে, এটা উদাহরণের অঙ্ক। দেখতে পাচ্ছি আমরা যে কেউ যদি ঠিকঠাক করে একটা টেক্সট বই যে কোনো উদাহরণগুলো ঠিকঠাক করে মানে ক্যালকুলেশন তোমরা করো, তাহলে নাম্বার পেতে খুব একটা অসুবিধে হবে না। 9-এর উদাহরণ কি বলছে না, দুটো ধারককে শ্রেণীতে যোগ করলে সিএস আর সমান্তরালে যোগ করলে সিপি হচ্ছে, তাহলে তাদের তুল্য ধারকত্ব কি পেয়েছে, সিএস কি হচ্ছে না সিরিজ, আর সিপি হচ্ছে কি প্যারালাল। হ্যাঁ, তাহলে কি হচ্ছে শ্রেণীতে যোগ করলে কত হয়, C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইকুয়ালস টু কত CS, আর C1 প্লাস C2 ইকুয়ালস টু কত হচ্ছে CP। এই দুটো ইকুয়েশনকে দেখো আমি ছোট্ট করে ক্যালকুলেশন করছি, এই দুটো ইকুয়েশনকে কাজে লাগালে আমি এরকম একটা পাবো, C1 ইন্টু C2 ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা CP ইন্টু CS। ওকে, আচ্ছা এরপরে পাবো কি C1 মাইনাস C2 হোল স্কোয়ার যদি করি, C1 প্লাস C2 হোল স্কোয়ার মাইনাস 4C1 ইন্টু C2। এখান থেকে ক্যালকুলেশনস করলে C1 মাইনাস C2 মান এরকম একটা আমি পাবো, আমি বের করে দিচ্ছি একদম, যে প্লাস মাইনাস রুট ওভার অফ কত পাচ্ছি না CP স্কোয়ার মাইনাস 4CP ইন্টু CS। এটা একটা ইকুয়েশনস, এটা একটা ইকুয়েশনস, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এই দুটো ইকুয়েশনকে তুমি যদি সলিউশনস করো যোগ আর বিয়োগ করে, তাহলে একটা C1 পাবে কত, C1 সমান এরকম একটা ভ্যালু পাচ্ছ হাফ অফ CP প্লাস রুট ওভার অফ CP স্কোয়ার মাইনাস 4CP CS, আর C2 পাবে হাফ অফ CP মাইনাস রুট ওভার অফ CP স্কোয়ার মাইনাস 4CP ইন্টু CS। দেখো এটা তুমি ক্যালকুলেশনস করে পেয়ে যাবে, একদম ছোটো ছোটো করে দিচ্ছি, এটা আর এটাকে কাজে লাগিয়ে এই ইকুয়েশনটা বের করছি, এই যে এটাকে কাজে লাগিয়ে দিয়ে শেষে সলিউশনস করে এরকম করে পেয়ে গেছি। আর এই চ্যাপ্টারে আর সেরকম কি প্রশ্ন আছে একটু দেখে নিচ্ছি, যে নির্দিষ্ট দূরত্বে রাখা তড়িতাধানের মধ্যে যদি একটা ধাতব পাত প্রবেশ করানো হয়, ক্রিয়াশীল তড়িৎ বলের কি পরিবর্তন হবে। আচ্ছা ধাতব পাত যদি প্রবেশ করানো হয় তাহলে কি ঘটবে দেখো, তাহলে আমরা কি জানি F ইকুয়ালস টু 1/4πε ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে বললাম 1/4π কাপ্পা এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এখানে ধাতব পাত যদি প্রবেশ করানো হয়, ধাতব পাতের জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে সমান কত হয় ইনফিনিটি হয়, তাহলে 1/∞ কত হয়ে যাবে 0, তাহলে ওদের মধ্যে আর কোনো বল কাজ করবে না, তাহলে প্রযুক্ত বলের মান কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। হলো, তাহলে এইখান পর্যন্ত আমাদের অলমোস্ট 5টা পেজ কভার করে দিলাম আমি। হ্যাঁ, এর পরবর্তী পর্যায়ে যদিও কোনো সেকশনস তোমাদের অসুবিধে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে যে চ্যাট বক্স আছে ওখানে বলতে পারো। হ্যাঁ,
তো আমি চেষ্টা করব সেটা যতটা সম্ভব কুইক দেওয়ার, এবং কোনো থিওরিতেও যদি অসুবিধা হয় সেটা বলবে, আমি যথাসম্ভব চেষ্টা করব মানে এক্সামের আগে ওটা ডিসকাস করে নেওয়ার জন্য। এবং নেক্সট টপিক দেখছি আমি আর কোন টপিকটা কতটা কুইক নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত তোমাকে সেই আবার একটা ঘুরে কথা বলবো, মন দিয়ে পড়াশোনা করো, কিন্তু লেখাটা একটু বেশি করে করতে হবে, নাহলে কিন্তু নাম্বার ক্যারি করবে না। জয় রাধে, ভালো থেকো।